আবারও শুরু করলাম শ্রী সারদা মায়ের দ্বিতীয় পর্ব নিয়ে। শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। গ্রামবাসীরা মঙ্গল শঙ্খ বাজিয়ে ধ্বনিতে আকৃষ্ট করে গ্রামবাসীরা শুভ সংবাদ পেলেন এবং নবজাত শিশুর মঙ্গল কামনা করিতে লাগিল। যথাকালে জন্মপত্রিকা সম্পাদিত হইলে কন্যার রাশাশ্রিত নাম রাখা হইল শ্রীমতী ঠাকুরমণি দেবী ও লোকবিশ্রুত নাম হইল সারদামণি। উহা শুধু সারদাতে পরিণত হয়েছে। এই নামকরণ পরবর্তীকালে শ্রী মা নামে বেশি পরিচিত পেল। মা আমার নাম রেখেছিলেন ক্ষেমঙ্করী। আমি হবার আগে আমার যে মাসিমা এখানে যেদিন এসেছিলেন তার একটি মেয়ে হয়। মাসিমা তার নাম রেখেছিলেন সারদা। সেই মেয়ে মারা যাওয়ার পরেই আমি হই। মাসিমা আমার মাকে বলেন, দিদি তোমার মেয়ের নামটি সারদা নামটি রাখো, আগের নামটি বদলে দাও, তাহলে আমি মনে করব আমার সারদাই তোর কাছে এসেছে আর আমি ওকে দেখে ভুলে থাকবো। তাই আমার মা আমার নাম বদলে সারদা রাখলেন। এখন আমরা সব সুযোগ সুবিধা পাই। সোজা নিজেদের মোটর গাড়িতে বা পাকা রাস্তায় বসে জয়রামবাটিতে যেতে পারি। কিন্তু শ্রীমা যখন জয়রামবাটিতে মানবদেহে অবতীর্ণ হলো তখন সেই চিত্রটি ছিল অন্যরকম। রাস্তা প্রায় ছিল না বললেই চলে। জয়রামবাটি তখন ছিল একটা ছোট্ট গ্রাম। তখনকার দিনে গ্রামগুলির মধ্যে ছিল পিছিয়ে পড়া গ্রাম। কলকাতা থেকে জয়রামবাটি যাওয়ার ব্যবস্থা তখন ছিল খুবই দুর্গম। জয়রামবাটি কলিকাতা মহানগরী থেকে বেশি অধিক দূর নয়, অথচ যাতায়াত ব্যবস্থা ছিল ভীষণ আয়াসসাধ্য, আরও ছিল দুর্গম। তখনকার দিনে অধিকাংশ লোক কামারপুকুর, চৌরাস্তা, কুমারগঞ্জ, উচালনের পথে পদব্রজে চলিয়া ও চটিতে বিশ্রাম করিয়া বর্ধমানে উপস্থিত হইতেন এবং ট্রেনেও চড়িতেন। সঙ্গতি সম্পন্ন বিরল 2-4 জনই পালকিতে যেতেন। সমস্ত পথেই তখন দস্যু ভয় ছিল। ওই পথে গোজানে দ্রব্যসম্ভার গ্রাম হইতে গ্রামান্তরে প্রেরিত হইত। বর্ধমান হইতে আন্দাজ 16 মাইল, কামারপুকুর হইতে প্রায় একই রকম। অপর একটি পথ কামারপুকুর হইতে জাহানাবাদ ও আরামবাগের মধ্য দিয়া তেলভোলার মাঠ অতিক্রমপূর্বক তারকেশ্বর পর্যন্ত গিয়াছে। ওই পথে কলিকাতার দূরত্ব অল্পতর হইলেও কিন্তু অধিক ভয়াবহ ছিল। বর্ষায় ওই পথ দুর্গম হলে কেহ আরামবাগে গহনার নৌকায় উঠিয়া রানীচক ও কোলাঘাট হইয়া কলিকাতায় যাইতেন। বেঙ্গল নাগপুর রেললাইন খুলিবার পর বহু লোক বিষ্ণুপুরের পথেও যাইতেন। কলিকাতার লোকেরা বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে যাইয়া তারপর বাসে কতুলপুর, গোয়ালপাড়া ও দেশরা হইয়া জয়রামবাটিতে গিয়া থাকতেন। বর্ষাকালে বাস কোতুলপুরের ওদিকে আর যায় না, বাকি পথ পদব্রজে যাইতে হয়। কেহ বর্ধমান পর্যন্ত ট্রেনে যাইয়া বাসে আরামবাগে যান, তথা গোয়ানে বা পদব্রজে কামারপুকুর হইয়া জয়রামবাটি গমন করেন। ছোট লাইনের ট্রেনে চাপাডাঙ্গা যাইয়া সেখান হইতে বর্ষা ব্যতীত অন্য ঋতুতে মোটরে বা বর্ষার সময় গোজানে আরামবাগ যাওয়া চলে। আরামবাগ হইতে জয়রামবাটি আন্দাজ 11 মাইল পথ। প্রায়শই শ্রীমাকে এই দুর্গম পথ হেঁটে পার হতে হয়েছে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। শ্রী মায়ের পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় অত্যন্ত সৎ, পরোপকারী ও নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তার মা শ্যামাসুন্দরী ভক্তিমতী ও কর্তব্যপরায়ণা মহিলা ছিলেন। রামচন্দ্র মুখোপাধ্যায়ের অবস্থা খুব সচ্ছল ছিল না। তার পরিবারের কয়েক বিঘা নিষ্কর জমি ছিল। সেই জমি থেকে যে ধান পাওয়া যেত তা পরিবারের পক্ষে যথেষ্ট ছিল না। রামচন্দ্র মুখোপাধ্যায় যজমানি করে কিছুটা বাড়তি আয়ের ব্যবস্থা করতেন। 1864 থেকে 65 খ্রিস্টাব্দে জয়রামবাটি অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষে ওখানকার বাসিন্দারা অত্যন্ত বিপন্ন হয়ে পড়েন। রামচন্দ্র নিজেও দরিদ্র মানুষ, কিন্তু অন্যদের দুঃখে বিচলিত হয়ে
তার যে সামান্য ধান সঞ্চয় করা ছিল তাই দিয়ে তিনি একটি অন্নছত্র খুলে দেন। সেখানে ক্ষুধার্ত গ্রামবাসীদের খিচুড়ি রান্না করে খাওয়ানো হতো। এমনই পরিবারে এবং পরিবেশে জগৎজননী শিশিমা আবির্ভূত হন। শিশি মায়ের জন্মের পূর্বে তার পিতামাতার যে দর্শনাদি হয়েছিল তা থেকে তারা তাদের কন্যার দেবীসত্তা বুঝতে পেরেছিলেন। তাই এই প্রথমা কন্যাটি তাদের আদরণীয় ছিল। যখন পরিবারের অন্য সবাই দুর্ভিক্ষে পীড়িতের সঙ্গে খিচুড়ি খেত, রামচন্দ্রের আদেশে এই কন্যাটির জন্যে শুধু ভাত রান্না করা হতো। মাতা শ্যামসুন্দরী শিশিমাকে এতটাই ভালোবাসতেন যে তাকেই আবার পরজন্মে কন্যারূপে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই পর্যন্তই আমি আপনাদের সামনে পাঠ করলাম। পরের দিন পাঠ করব অন্য পর্ব নিয়ে। নমস্কার।